যা সত্যি তাই বলবে, আর বলবে আমি তোমার বউ হতে চাই। ঠাস, কথাটা শেষ হওয়ার আগেই অনন্তর হাতের একটা চড় এসে পড়ল তিথির গালে। এই আর আমাদের জীবন কথা। রাতে অনেক ঠান্ডা ছিল। ভাগ্য ভালো তুমি পাশে ছিলে, না হলে খুব কষ্ট হতো, তিথি বলল। এক সময় তো আর পাশে পাবেন না, অনন্ত নিরাসক্ত ভাবে উত্তর দিল। তাহলে তোমার হাত পা কেটে রেখে দেবো, যাতে সেগুলো আর আমার যত্ন নিতে না পারে, তিথি রাগী চোখে বলল। অনন্ত হালকা হেসে বলল, এগুলো বাদ দেন, এখন চলুন বের হই, আমরা এসে গেছি। সবাই ট্রেন থেকে নামলো। ট্রেন থেকে নেমে অনন্ত অনন্যাকে ফোন করলো, কিন্তু ওর নম্বর এখন বন্ধ। অনন্ত ওর বাবা মাকে ফোন করে খোঁজ খবর নিল, কিন্তু অনন্যার কথা তাদের কাছে জিজ্ঞেস করলো না। ওর মনে একটু রাগ আর অভিমান জমেছে, সে জেদ ধরে বসলো অনন্যা ফোন না দিলে সেও আর ফোন দেবে না। কি হলো, হাঁটছো না কেন, দাঁড়িয়ে থেকে কি ভাবছো, তিথি জিজ্ঞেস করলো। কিছু না, তো চলো, সবাই তো যাচ্ছে, আমরা এখন কোথায় যাব? একটা হোটেল বুকিং করা আছে হেড অফিসের পাশেই, ওখানেই যাব এখন। ও ম্যাডাম, একটা কথা বলি। বলো। আমার এখানে থাকার সময়টা একটু কমানো নেয় না? না, এটা সম্ভব না, আমরা এখানে একটা বড় কাজে এসেছি আর কিছু শিখতেও এসেছি। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। হ্যাঁ, এখন কথা না বাড়িয়ে চলো। কিছুক্ষণ পর তারা হোটেলে পৌঁছে গেল। সবাইকে আলাদা আলাদা রুম দেওয়া হলো। অনন্ত রুমে গিয়ে শুয়ে আছে আর অনন্যার কথা ভাবছে। মেয়েটা একবারও ফোন দিল না, আবার এখন ফোনও বন্ধ পাচ্ছি। হঠাৎ অনন্তর ফোন বেজে উঠল। মোবাইলটা বের করে দেখে ওর বাবা ফোন দিয়েছেন। হ্যাঁ বাবা, বলো। বৌমা তো বাড়ি চলে যাচ্ছে, তোকে কিছু বলেছে? অনন্ত ভাবছে কি বলবে। অনন্যা হঠাৎ বাড়ি কেন যাচ্ছে? অনেক প্রশ্ন ওর মনের ভেতর ঘুরপাক খাচ্ছে। কিরে, কথা বলিস না কেন? বাবা আবার জিজ্ঞেস করলেন। হ্যাঁ বাবা, বলেছে। ও, সকালে খেয়েছিস? হ্যাঁ, তুমি খেয়েছো? হ্যাঁ, তো রাখছি এখন। ঠিক আছে বাবা। অনন্ত আবার হতাশ হয়ে শুয়ে পড়ল আর ভাবতে লাগলো। ভাবতে ভাবতে সে ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পর অনন্ত ঘুমের মধ্যেই বুঝতে পারল তার বুকের ওপর ভারী কিছু একটা আছে। সে চোখ খুলে দেখলো তিথি তার বুকের ওপর মাথা রেখে মোবাইলে গেমস খেলছে। অনন্ত ধরফর করে উঠে বসলো। এই, আপনি এখানে কেন? কেন আসা যাবে না? তিথি ভ্রু কুঁচকে তাকালো। এমনি এমনি। আরে বোঝেন না, আপনি একটা মেয়ে আর আমি, সবাই কি বলবে? তো কে কি বললো তা দিয়ে আমি কি করব? সমাজের দিকেও তো খেয়াল রাখতে হবে। বাদ দাও তো, যেটা বলতে এসেছি সেটা শোনো। হ্যাঁ বলুন। আজ তো কোনো কাজ নেই। এটা তো আগেই বলেছেন, জানা আছে। বিকালে কি করবে? কি আর করব, ঘুমাবো। না, তোমাকে নিয়ে ঘুরতে যাব। কি যে বলেন ম্যাডাম, আমি যেতে পারবো না, আরও যারা আছে তাদের বলুন। উফ, একটা কথাও তুই শুনিস না। তুই রেডি হয়ে থাকবি, আমি 4টে এসে যেন দেখি তুই তৈরি। এই বলে তিথি চলে গেল। হ্যাঁ, আসছে, যাব না আমি, জীবনেও যাব না। যা করার করুক। এদিকে আমার উনি ফোন ধরছে না আর আমি ওর সাথে ঘুরতে যাব, তাই না? অনন্ত কথাগুলো বিড়বিড় করে বলছিল। বিকালে ঠিক সময় তিথি অনন্তর রুমে এসে দেখলো সে তৈরি হয়নি। এই, এখনো রেডি হয়নি, যাবে না? অনন্ত তিথির দিকে তাকালো না, সে মোবাইলে মনোযোগ দিয়ে কিছু একটা করছিল। কি হলো, যাবে না? তিথি আবার জিজ্ঞেস করলো। অনন্ত চুপ। এই যে, যাবে না? ওঠ বলছি, ওঠ। অনন্ত তা উঠল না, ওর দিকে তাকালোও না। উঠবে না? তিথির গলাটা কান্নায় ধরে এলো। আচ্ছা, সরি। তিথি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। তিথি চলে যাওয়ার পর অনন্ত ভাবলো, না, একটু বেশি হয়ে গেল মনে হয়। ঘুরতেই তো যেতে চেয়েছে, এমন ব্যবহার করাটা ঠিক হয়নি। কি করি, যাব নাকি যাব না? আবার ম্যাডাম যদি উল্টোপাল্টা কিছু করে ফেলে, যে মানুষ, যেতেই হবে। এটা ভেবেই অনন্ত তৈরি হয়ে তিথির রুমে গেল। সেখানে গিয়ে দেখলো দরজা খোলাই আছে। দরজায় দাঁড়িয়ে অনন্ত বলল, ম্যাডাম, আসতে পারি? তিথি বিছানায় শোয়া ছিল। অনন্ত ডাক শুনে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। হ্যাঁ, আসো। চলুন। কোথায়? ঘুরতে? না, যাব না। সত্যি? ওকে, তাহলে আমি আরিফার সাথেই যাই। আরিফা তাদেরই একজন সহকর্মী।
আরিফার সাথে যাবে মানে? মানে ও বলছিল ঘুরতে গেলে যেন ওকে বলি। এখন আপনি তো যাবেন না, তাই তাকেই বলি। না না, আমি যাব না, আপনি বিশ্রাম নিন। না, আমি যাব। হ্যাঁ, আচ্ছা তৈরি হয়ে নিন, আমি বাইরে দাঁড়িয়ে আছি। দুজনেই ঘুরতে বেরোলো। এখানে কোনো জায়গায় কারুর চেনা নয়। আচ্ছা যাবোটা কোথায়? অনন্ত জিজ্ঞেস করলো। চলো হাঁটতে থাকি, কোনো একটা ভালো জায়গা নিশ্চয়ই পেয়ে যাব। চলুন। তিথি আগে আগে হাঁটছে আর পেছনে অনন্ত। হাঁটতে হাঁটতে তারা একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছালো। অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। হয়তো সামনে একটা বড় নদী আছে, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না। আচ্ছা এখানেই বসি, তিথি বলল। এখানে? এইটা কোনো জায়গা হলো? কি আর করা, কিছুই তো চিনি না। একই অবস্থা, এটা বলে অনন্ত বসে পড়ল। দুজনেই চুপচাপ। তিথি কিছুক্ষণ পর পর আর চোখে অনন্তর দিকে তাকাচ্ছে। অনন্ত বুঝতে পারছে কিন্তু কিছু বলছে না। হঠাৎ অনন্তই প্রশ্ন করলো, আচ্ছা আপনি এমন পাগলামি করেন কেন? কি করলাম আবার? এই যে আমার সাথে যে ব্যবহারগুলো করেন, আবার আমাকে নাকি ভালোবাসেন, এটা কি ঠিক? সবই ঠিক, ভুলের কি আছে? ও, একটা কথা বলি। বলো। আচ্ছা আমরা বন্ধু হয়ে থাকি। না, আমি তো বিবাহিত। তোমার বিয়ের আগে থেকেই আমি তোমাকে ভালোবাসি। দোষটা তো আমার না, তোমার। তুমি আমাকে না জানিয়ে বিয়ে করেছো। তাই বলে এখনো? হ্যাঁ এখনো, আর সারা জীবন। এটা যদি ও জানতে পারে? আপনি না বললে তো জানতে পারবেন না। আপনার বোনকে আমি অনেক ভালোবাসি, জানি আমি, কিন্তু আমি যে তোমাকে অনেক ভালোবাসি। ওকে ওকে ওকে, অনেক হয়েছে, বাদ দেন এসব। ওকে দিলাম। আচ্ছা এখন উঠি, অনন্ত বলল। না, সবেমাত্র তো বসলাম, এখনই উঠবে কেন? আর একটু হাঁটি, নতুন জায়গা তো, ভালোই লাগছে। এটা বলে অনন্ত উঠে দাঁড়ালো। ওকে, হাতটা ধরুন। না, আপনি একাই উঠুন, হাত ধরলেই বউ হয়ে যাব না। তা ঠিক, তো ধরুন হাতটা। অনন্ত হাত ধরে তিথিকে ওঠালো। হাঁটতে হাঁটতে একটু দূরে যেতেই অনন্যার ফোন এলো। অনন্ত তো খুব খুশি যে অনন্যা ফোন করেছে। ফোন ধরার সাথে সাথেই ওপাশ থেকে ভেসে এলো, সরি। না, কোনো সরি টরি চেয়ে কাজ হবে না, আমি তোমায় মাফ করতে পারবো না, তুমি আমাকে ফোন দাওনি। অনন্ত অভিমানী সুরে বলল। তার জন্য সরি বলিনি। তাহলে? আমি চলে যাচ্ছি। কথাটা শুনে অনন্তর বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। কোথায় যাচ্ছ? সে নরম গলায় জিজ্ঞেস করলো। তোমাকে পুরো ঘটনাটা বলি। আমার সত্যি একটা সম্পর্ক ছিল, ছেলেটা বিদেশে থাকে। ও আমাকে বলেছিল ওকে কিছুদিন সময় দিতে হবে, তারপর আমাকে বিদেশে নিয়ে যাবে। এদিকে বাবা মা বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছিল। আর তোমাকে সেদিন দেখেই আমার মাথায় একটা প্ল্যান আসে। এতদিন যা ছিল সবটাই অভিনয়। আমি এখন এয়ারপোর্টে আছি, একটু পরেই ফ্লাইট। আমি ওকে এতটাই ভালোবাসি যে আমি সবাইকে ছাড়তে বাধ্য হলাম। যাই হোক, আমাকে মাফ করে দিও, আর কখনো কথা হবে না। তুমি কিছু বলবে? অনন্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে কি বলবে বুঝতে পারছিল না। কি হলো, কিছু বলবে? আমার সময় নেই। অনন্যা আবার বলল। ভালো থেকো। অনন্ত শুধু এটুকুই বলতে পারল। তারপর কলটা কেটে ফোনটা রাস্তার পাশে ছুঁড়ে ফেলে দিল। অনন্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে কি বলবে বুঝতে পারছিল না। কি হলো, কিছু বলবে? আমার সময় নেই। অনন্যা আবার বলল। ভালো থেকো। অনন্ত শুধু এটুকুই বলতে পারল। তারপর কলটা কেটে দিয়ে ফোনটা রাস্তার পাশে ছুঁড়ে ফেলে দিল। ফোন ফেলে দেওয়া দেখে তিথি তো অবাক। এই কি হয়েছে তোমার? তিথি ছুটে এসে জিজ্ঞেস করল। অনন্ত কিছু না বলে রাস্তার উপরই বসে পড়ল। এই, খারাপ লাগছে? অনন্ত যেন পাথর হয়ে গেছে, কোনো উত্তর নেই। কি হয়েছে বলো না কেন? ও নেই। অনন্ত কেঁদে ফেলল। ও নেই মানে? কে নেই? ও নেই, আমাকে রেখে চলে গেছে। কে? অনন্যা। কি? ও তোমাকে রেখে কোথায় যাবে? কি আবল তাবল বলছো? ও একটা ছেলেকে ভালোবাসে। অনন্ত অনন্যার বলা পুরো ঘটনাটা তিথিকে খুলে বলল। কথাটা শুনে তিথিও পাশে বসে পড়ল। ওর তো এমন কাজ করার কথা না। অনন্ত চুপ করে আছে, শুধু তার চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। আচ্ছা দাঁড়াও তো, ওর বাসায় ফোন দিয়ে দেখি। আপনাকে তো বললাম ও পালিয়েছে, ওর বাসায় ফোন দিতে হবে না। ও
আমি তো ওকে কম ভালোবাসিনি, তাহলে আমাকে ছেড়ে চলে গেল কেন? কারণ ও তোমাকে ভালোবাসিনি। এখন বাসায় কি বলবো? যা সত্যি তাই বলবে, আর বলবে আমি তোমার বউ হতে চাই। ঠাস! কথাটা শেষ হওয়ার আগেই অনন্তর হাতের একটা চড় এসে পড়ল তিথির গালে। এই, আর একবার যদি এই বউ বিয়ের কথা আমার সামনে বলেছেন, তাহলে আমি এই চাকরি আর আপনাকে দুটোই ছেড়ে চলে যাব। তিথি গালে হাত দিয়ে বসে রইল। চড়টা বেশ জোরেই লেগেছে, গালটা একদম লাল হয়ে গেছে। ওর মুখটা এমন দেখাচ্ছে যেন এখনই কেঁদে দেবে। এখন এখন চলুন, যাওয়া যাক। আপনি যান, আমার যখন ইচ্ছা হবে তখন যাব, আর আমার পিছু পিছু থাকবেন না, বলে দিলাম। আচ্ছা। তিথি উঠে দাঁড়ালো। অনন্ত সেখানেই বসে রইল। তিথি সেখান থেকে রাস্তার অন্য পাশে গেল। একটা গাড়ি থামিয়ে উঠতে গিয়েই সে ভাবল, ধুর, আমি একটা চড় খেয়ে চলে যাচ্ছি কেন? 1000টা মারলেও আমার এখানেই থাকতে হবে। ও যদি এখন কিছু করে বসে, না, যাওয়া যাবে না। এই ভেবে তিথি আর গাড়িতে উঠল না। সে রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে অনন্তকে খেয়াল করতে লাগলো। অনন্ত বারবার হাত দিয়ে চোখের জল মুছছে, আর তিথি একটা গাছের আড়ালে দাঁড়িয়ে ওর উপর নজর রাখছে। সন্ধ্যার কিছুক্ষণ পর অনন্ত উঠে হোটেলের দিকে রওনা দিল। অনন্ত যেখানে মোবাইলটা ফেলে দিয়েছিল সেখান থেকে মোবাইলটা কুড়িয়ে নিয়ে তিথিও হোটেলের পিছু নিল। হোটেলে অনন্ত রুমে এসেই ধপ্পাস করে বিছানায় শুয়ে পড়ল, আর পুরনো কথাগুলো ভাবতে লাগলো। রাতে সে কিছুই খেলো না, সকালেও না। খাবার কম অর্ডার হওয়ায় হোটেলের কেয়ারটেকার তিথির কাছে গেল। ম্যাডাম। হ্যাঁ বলো। আপনাদের একজন রাতে আর সকালে কিছুই খাচ্ছেন না। উনি বলেছেন দুপুরেও যেন খাবার নিয়ে না যাই। উনি কি বাইরের থেকে খেয়ে আসেন? কত নম্বর রুম? 724। ও, তার মানে অনন্ত খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আচ্ছা শোনো, দুপুরে ওর রুমে খাবার দিয়ে আসবে। কিন্তু উনি যে মানা করেছেন। আমি বলছি দিয়ে আসবে, আর উনি অবশ্যই খাবেন। ওকে ম্যাম। তিথি অনন্তর রুমে গেল। রাতে আর সকালের খাবার খাননি কেন? এমনি খেতে ইচ্ছে করছে না। তাই বলে খাবে না? না। আচ্ছা, কয়দিন না খেয়ে থাকবে? না খেয়ে মরে যাব, লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দেব। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তিথির এমন কথা শুনে শোয়া অবস্থাতেই অনন্ত অবাক হয়ে তাকালো। এই, তুই যদি না খেয়ে মরে যাস, দোষ তো হবে আমার। আমার দায়িত্ব নিয়ে তোদের সবাইকে নিয়ে এসেছি, তাই না? ভালো ভালোই বলছি, খেয়ে নিস। আর হ্যাঁ, বউ চলে গেছে তো কি হয়েছে? বউয়ের অভাব পড়েছে। শোন, ওর চেয়েও ভালো মেয়ের সাথে তোর বিয়ে দেব। লাগবে না, আমি আর বিয়ে করব না। চুপ! এতদিন একটা মিথ্যে ভালোবাসার মধ্যে ছিলি। আল্লাহ যা করেছেন ভালোর জন্যই করেছেন। এখন ওঠ, অফিসে যেতে হবে। আচ্ছা যান, আমি আসছি। তিথি দেখল অনন্ত মাথা নিচু করে বসে আছে। আচ্ছা, তুমি মাথা নিচু করে আছো কেন? কি হয়েছে? কই, কিছু না তো। দেখি, তাকাও এদিকে। না, কিছু হয়নি। তিথি বিছানায় গিয়ে অনন্তর মুখটা উপরে তুলল। হায় আল্লাহ, এ কি অবস্থা করেছো? কাঁদতে কাঁদতে চোখের 12টা বাজিয়েছ। অনন্ত উঠে দাঁড়ালো। এ কি, বালিশ তো একদম ভেজা। এগুলো কি চোখের পানি নাকি হিসু করেছ? কথাটা শুনে অনন্ত শুকনো মুখে একটু মুচকি হাসল। তৈরি হয়ে নাও, সময় বেশি নেই। অনন্ত বুঝতে পারল তার মন ভালো করার জন্য তিথি অনেক চেষ্টা করছে। মেয়েটা সত্যি একটা পাগল। হঠাৎ করে আবার অনন্যার কথা মনে পড়ে যাওয়ায় ওর মনটা আবার খারাপ হয়ে গেল। সেদিনটা এভাবেই কেটে গেল। তিথি দরকার ছাড়া অনন্তর সাথে তেমন দেখা করল না, তবে সবসময় ওর খেয়াল রাখছিল, এমনভাবে যেন অনন্ত বুঝতেই না পারে। পরদিন সকালে মোবাইলের রিংটোনে অনন্তর ঘুম ভেঙে গেল। সে উঠে দেখল তার বালিশের নিচেই একটা নতুন মোবাইল। একটা ফোন বাজছে। অনন্ত হাতে নিয়ে দেখল ওর বাবা ফোন দিয়েছেন। সে তো অবাক, এটা তো তারই সিম। অনন্ত তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলো। হ্যালো বাবা। হ্যাঁ, তোর নাম্বার কাল বন্ধ ছিল কেন? বাবা, ফোনটা হারিয়ে গেছে। ওহ আচ্ছা, শোন, কিভাবে যে তোকে বলবো, জান্তিক। বাবা, আমি জানি আপনি অনন্যার কথা বলবেন। ও যাওয়ার আগে আমাকে সব বলে গেছে। তোর মা তো তোর জন্য অনেক চিন্তা করছে।
কই মার কাছে ফোনটা দাও তো। এখন ঘুমাচ্ছে। আচ্ছা তাহলে ডাক দিও না, পরে কথা বলবো। আর হ্যাঁ, আমি ঠিক আছি, কোনো চিন্তা করো না। আচ্ছা, সময় মতো খাওয়া দাওয়া করিস। আচ্ছা বাবা। বাবার সাথে কথা বলার পর অনন্ত ভাবল নিশ্চয়ই এটা তিথির কাজ। সে উঠে তিথির রুমে যাবে। ঠিক সেই সময়, উঠতে হবে না, আমি জানি আপনি এখন আমার রুমেই যাবেন। এই ফোন কার? আপনার। আমার ফোন এটা না, আর ফোনও আমার লাগবে না। আমার সিমটা পেয়েছেন কোথায়? সেদিন ওই ফোনটা আমি কুড়িয়ে নিয়েছিলাম, তারপর দেখি ফোনটা যা তা অবস্থা, তাই ভাবলাম আপনাকে একটা উপহার দিই। ধন্যবাদ, সিমটা আমি রাখলাম, আপনি ফোনটা নিয়ে নেন। আমি একটা ফোন কিনে নেব। বন্ধুর দেয়া উপহার হিসেবে রাখা যায় না? অনন্ত ভাবছে। কি নেওয়া যাবে না? ওকে ওকে, পরের দেওয়া জিনিস নিতে হবে না, দেন আমার ফোন আমাকে দেন। না থাক। তিথি এত খুশি হলো যে মনে হয় এখনই লাফ দিবে। ম্যাডাম, আমাদের আজকে কয়টা পর্যন্ত ট্রেনিং? 4টা। তার মানে আজকে ফিরতে বেশ দেরি হবে। হ্যাঁ আচ্ছা, আপনি যান, আমি তৈরি হয়ে নিচ্ছি। ওকে, তাড়াতাড়ি, কাল কিন্তু দেরি করেছ। আজ দেরি হবে না। অনন্ত সদার আগে তৈরি হয়ে বাইরে এসে অপেক্ষা করছিল। সবাই এসেছে, কিন্তু তিথি ম্যাম আসছেন না। অনন্তও ফোন করলো, কিন্তু ফোনটাও রিসিভ করছে না। সবাই অনন্তকেই পাঠালো, কারণ তারা জানে তিথির সাথে তারই বেশি সখ্যতা। অনন্ত তিথির রুমের সামনে গিয়ে দেখল ভেতর থেকে দরজা আটকানো। সে তিথিকে অনেক ডাকাডাকি করলেও কোনো শব্দ নেই। কয়েকবার ডাকার পর অনন্ত বুঝতে পারল নিশ্চয়ই কিছু একটা হয়েছে। অনন্ত কয়েকবার দরজায় জোরে ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। সে ভেতরে প্রবেশ করে দেখল তিথি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। অনন্ত তাড়াতাড়ি পানি নিয়ে তিথির মুখে ছিটিয়ে দিল। ম্যাডাম, ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম উঠুন। হ্যাঁ কি হয়েছে? এভাবে পড়ে আছেন যে? মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। শরীর খারাপ? জানি না, হঠাৎ করেই এমন হলো। তিথি উঠতে গিয়েই আবার পড়ে যাচ্ছিল। এবার অনন্ত কোনো রকমে ওকে ধরে ফেলল, কিন্তু তিথি আবার জ্ঞান হারালো। অনন্ত, এই যে ম্যাডাম, কিন্তু কোনো সাড়া নেই। অনন্ত ঝুঁকে পড়ে তিথিকে ডাকল, কি হয়েছে আপনার? এভাবে মাটিতে পড়ে আছেন কেন? তিথির মুখ থেকে শুধু একটা কাতর শব্দ বেরিয়ে এলো, তিথি। মাথাটা ঘুরে পড়ে গিয়েছিলাম। অনন্ত উদ্বিগ্ন হয়ে, শরীর খারাপ লাগছে? তিথি, জানি না, হঠাৎ করেই এমন হলো। তিথি উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই ওর শরীরটা আবার টলে উঠল। প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু এবার অনন্ত কোনো রকমে ওকে ধরে ফেলল। ততক্ষণে তিথি আবার জ্ঞান হারিয়েছে। অনন্ত, ম্যাডাম, ম্যাডাম। অনন্ত সাবধানে তিথিকে বিছানায় শুইয়ে দিল এবং বাকি সহকর্মীদের ফোন করে সবটা জানালো। কিছুক্ষণের মধ্যেই সবাই চলে এলো। একজন ডাক্তারকেও ডেকে আনা হলো। ডাক্তার তিথিকে পরীক্ষা করে, উনি তো শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছেন। দেখে মনে হচ্ছে খাওয়া দাওয়া ঠিকমতো করেন না, ঘুমও খুব কম হয়, আর মানসিক চাপও অনেক বেশি নেন। ডাক্তারের কথা শুনে সহকর্মীরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো। একজন সহকর্মী, ম্যাডামের এই অবস্থা হলো কিভাবে? ডাক্তার, আচ্ছা, আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, সময় মতো খাইয়ে দেবেন। আর হ্যাঁ, ওনাকে কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। ডাক্তার সব কিছু বুঝিয়ে দিয়ে চলে গেলেন। একজন সহকর্মী, তাহলে আমরা এখন কি করব? আমাদের তো প্রেজেন্টেশনের জন্য যেতেই হবে। আরেকজন, কিন্তু প্রেজেন্টেশন তো ম্যাডাম ছাড়া আর কেউ দিতে পারবে না। অন্য একজন, ঠিক, আর ম্যাডামের কাছে একজনকে রেখে যেতে হবে। সবাই যখন নানান কথা বলছিল, হঠাৎ অনন্ত বলে উঠল, আচ্ছা, আমি প্রেজেন্টেশনটা দিয়ে দেব, তোমাদের মধ্যে কেউ একজন এখানে থেকো। না না, আমি বলি কি, অনন্ত সাহেব আপনিই থাকুন, আপনার সাথে ম্যামের বেশ ভালো বোঝাপড়া আছে। আমরা সবাই চলে যাই, ওখানে গিয়ে একটা ব্যবস্থা হয়ে যাবে। সবাই মিলে অনন্তকে জোরাজোরি করে তিথির দেখাশোনা করার জন্য রেখে অফিসের দিকে রওনা দিল। দুপুর গড়িয়ে গেছে। তিথি ঘুম থেকে ওঠার আগেই অনন্ত ডাক্তারের লিখে দেওয়া ঔষধগুলো নিয়ে এলো।
তিথি যখন জেগে উঠল তখন অনন্ত তার পাশেই দাঁড়িয়ে কিছু একটা ভাবছিল। তিথি চোখ মেলেই ব্যস্ত হয়ে, সরি সরি, আমি কিভাবে ঘুমিয়ে পড়লাম, অনেক দেরি হয়ে গেল তাই না? অনন্ত এখন দুপুর 2টো বাজে। তিথি অবাক হয়ে, কি তোমরা কেউ অফিসে যাওনি? অনন্ত সবাই গিয়েছে, আমাকে আপনার দেখাশোনা করার জন্য রেখে গেছে। না না ঠিক আছে, তুমিও যেতে পারতে, আমার কিছু হয়নি। অনন্ত গলায় সামান্য অভিমান, খাওয়া দাওয়া করেন না, সময় মতো ঘুমোন না, আর বলছেন কিছু হয়নি? সমস্যাটা কি আপনার, কেন এমন করছেন? তিথি চোখ নামিয়ে, এমনি কিছু না। তিথি বিছানা থেকে উঠতে যাচ্ছিল, অনন্ত তাকে থামিয়ে দিল। অনন্ত, না আপনি উঠবেন না, কি লাগবে বলুন, আমি দিচ্ছি। তিথি, না কিছু লাগবে না। তাহলে উঠছেন কেন? তিথি একটু বিরক্ত হয়ে, ওয়াশরুমে যাব নাকি সেটাও জাদু মন্ত্র দিয়ে এখানে নিয়ে আসবেন? অনন্ত, ও আচ্ছা যান। তিথি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলল, এখন আমার বেশ ভালো লাগছে, আপনি এবার যেতে পারেন। অনন্ত, আচ্ছা এই যে ঔষধগুলো এখানে রাখা আছে, সময় মতো খেয়ে নেবেন, না হলে আবার শরীর খারাপ করবে। তিথি, খাবো। অনন্ত, আপনার দুপুরের খাবারের অর্ডার করে দিয়ে যাব? তিথি, না খাবো না। অনন্ত, সেটা বললে তো হবে না, খেতেই হবে, আমি অর্ডার করে দিয়ে যাচ্ছি। তিথি আর কোনো কথা বলল না, চুপ করে রইল। সেদিন রাতে অনন্ত নিজের ঘরে একটা বই পড়ছিল, হঠাৎ তিথির ফোন এলো। তিথি, ফোনের ওপাশ থেকে কান্না ভেজা আওয়াজ, হ্যালো। অনন্ত উদ্বিগ্ন হয়ে, ম্যাডাম আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? তিথি, আমার ঘরে একটু আসবে প্লিজ। অনন্ত, হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। অনন্ত প্রায় দৌড়ে তিথির ঘরে গেল, গিয়ে দেখে তিথি জ্বরে থরথর করে কাঁপছে। অনন্ত, ম্যাডাম কি হয়েছে আপনার? তিথি কাতর স্বরে, আমার খুব জ্বর, আমি সহ্য করতে পারছি না। অনন্ত তিথির কপালে হাত দিয়ে দেখল গা জ্বরে পুড়ে যাচ্ছে। ও দেরি না করে সঙ্গে সঙ্গে জলপট্টি দিতে শুরু করলো আর জ্বরের ঔষধও খাইয়ে দিল। রাত প্রায় 1টা বাজে। অনন্ত, ম্যাডাম এখন আমি যাই? তিথি চোখ বন্ধ করি, না এখানেই থাকো। জ্বরের ঘরে তিথি কি বলছে তা হয়তো নিজেও জানে না। অনন্ত বুঝতে পারল এটা জ্বরের প্রলাপ। অনন্ত, ম্যাডাম আমাকে এখন যেতে হবে। তিথি শিশুর মতো স্বরে, বললাম তো এখানেই থাকো, কথা কেন যায় না তোমার? অনন্ত, আমি তো। তিথি বিড়বিড় করে, শোনো তুমি ওই অনন্ত ছেলেটাকে ধরে খুব মারবে, ও আমার কথা একদম শোনে না। অনন্ত অবাক হয়ে, কি? তিথি, হ্যাঁ আর কথা বলো না, এসে আমার পাশে ঘুমাও, আমার মাজাটা টিপে দাও, খুব কষ্ট হচ্ছে। এইটুকু বলতে বলতেই তিথি আবার ঘুমে ঢলে পড়ল। অনন্ত কিছুক্ষণ দ্বিধায় ভুগল, তারপর আস্তে করে তিথির পাশে গিয়ে বসল আর ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। তিথির চুলে হাত রাখতেই অনন্তের নিজের অজান্তেই ওর চোখ ভিজে এলো, আবার ওর অনন্যার কথা মনে পড়ে যাচ্ছে। কিছুক্ষণ মাথা টিপে দেবার পর অনন্তেরও ঘুম পাচ্ছিল, কিন্তু তিথির পাশে শোয়ার সাহস পাচ্ছিল না, বসেই ঝিমুচ্ছিল আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। হঠাৎ তিথি ঘুমের মধ্যে বলে উঠল, অনেক হয়েছে, এবার ঘুমাও তো। অনন্ত আর কি করবে, সে তিথির পাশে কিন্তু কাঁথার বাইরেই শুয়ে পড়ল। তিথি জ্বরের কারণে কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিল। অনন্ত শোয়ার পরেই তিথি ঘুমের ঘরে ওর দিকে আরও একটু এগিয়ে এলো, তারপর নিজের গায়ের কাঁথাটা দিয়ে অনন্তকেও জড়িয়ে ধরল। তিথির শরীর জ্বরে তপ্ত, তার উপর কাঁথার গরমে অনন্ত ঘামতে শুরু করলো। তিথি ঘুমের মধ্যে অনন্তকে আরো শক্ত করে জাপটে ধরল, এমনকি ওর উপর একটা পাও তুলে দিল। অনন্ত একটুও নড়াচড়া করতে পারছিল না।
অনন্ত মনে মনে ভাবল, না, শুয়ে পড়াটা একদম ঠিক হলো না, বসে থাকলেই ভালো হতো। এসব ভাবতে ভাবতেই অনন্তও একসময় ঘুমিয়ে পড়ল। সকালবেলা তিথির ঘুমিয়ে আগে ভাঙল। চোখ মেলে দেখে সে অনন্তকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। অনন্ত মনে মনে ভাবছে, ম্যাডাম কি খুব রেগে আছেন? সকাল গড়িয়ে দুপুর। অনন্ত অফিসে তিথির সাথে কথা বলার সুযোগ খুঁজছে, কিন্তু পারছে না। সারা দিন দুজনের মধ্যে কোনো কথা হলো না, শুধু কয়েকবার চোখাচোখি হলো। আর প্রতিবারই অনন্ত দেখল তিথির চোখে শীতল একটা দৃষ্টি। বিকেলবেলা অফিস শেষ হলো, সবাই হোটেলের দিকে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছে। তিথি বলল, তোমরা সবাই যাও, আমি আর আনন্ত একটু পরে আসছি, আমার একটা কাজ আছে। সবাই চলে যাওয়ার পর চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল। তিথি বলল, একটা রিক্সা ডেকে আনো। অনন্ত কোনো কথা না বাড়িয়ে একটা রিক্সা নিয়ে এলো। তিথি রিক্সায় উঠে বসলো। অনন্ত তখনও বাইরে দাঁড়িয়ে আছে। তিথি বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? অনন্ত আমতা আমতা করে বলল, আপনি যান, আমি হোটেলে ফিরে যাচ্ছি। আর তিথি কঠিন স্বরে বলল, উঠতে বলছি, ওঠো, জরুরি কাজ আছে। অনন্ত আর কথা না বাড়িয়ে চুপচাপ রিক্সায় উঠে বসলো। রিক্সাওয়ালা বলল, স্যার কই যাইবেন? তিথি বলল, আপনি চালাতে থাকুন, যত দূর যাওয়া যায় চলুন। অনন্ত অবাক হয়ে বলল, কি, আপনি না বললেন আপনার জরুরি কাজ আছে? তো এটা কি কাজ নয়? কিন্তু একদম চুপচাপ বসে থাকো। অনন্ত আর কিছু বলল না, চুপচাপ বাইরে তাকিয়ে প্রকৃতি দেখতে লাগলো। হঠাৎ তিথি নিজের একটা হাত রাখলো অনন্তের হাতের ওপর, তারপর আলতো করে আঙুলগুলো জড়িয়ে শক্ত করে চেপে ধরল। অনন্ত চমকে উঠে বলল, ম্যাডাম। তিথি চোখ বন্ধ করে বলল, খুব ভালো লাগছে, তুমি চুপ করে বসে থাকো। অনন্ত যেন খাঁচায় আটকা পড়েছে, সে চুপচাপ বসে রইল। রাতের ঘটনা নিয়ে তিথি আর কোনো কথাই বলল না। ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে এলো, তারা আবার হোটেলের দিকে রওনা দিল। রুমে যাওয়ার আগে অনন্ত তিথিকে থামালো, বলল, শুনুন। তিথি ওর দিকে তাকিয়ে বলল, বলো। অনন্ত, আপনার সাথে আমার কিছু কথা ছিল, আমি ফ্রেশ হয়ে আপনার রুমে আসতে পারি? তিথি অনন্তর খুব কাছাকাছি এসে ওর চোখের দিকে তাকিয়ে বলল, সব সময় আসতে পারো। কি বলবে? সেটা তখনই বুঝতে পারবেন। তিথি মৃদু হেসে বলল, আচ্ছা। অনন্ত ফ্রেশ হয়ে তিথির রুমে গেল, দেখল তিথি হালকা সাজগোজ করছে। তিথি অনন্তকে বিছানায় বসতে বলে নিজেই কথা শুরু করলো। তো কি যেন বলছিলে? অনন্ত সরাসরি, আপনি তো আমাকে ভালোবাসেন, তাই না? এ কথাটা শুনে তিথি চমকে গেল, কিন্তু নিজেকে সামলে নিল। হ্যাঁ, তো আপনাকে কি আর কেউ ভালোবাসে? না, আমার জানা মতে তো কেউ নেই। কেন এসব প্রশ্ন করছো? এমনি। আচ্ছা শুনুন, আগেও বলেছি, এখনো বলছি, আপনি আমার সাথে যে আচরণগুলো করেন সেটা ঠিক না। আমি কিন্তু আপনাকে ভালোবাসি না। তিথি শান্তভাবে, জানি। তাহলে এসব কেন করেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। জানি, আর এই জন্যই আপনার শরীরটা খারাপ হয়েছে। মানে মানে আপনি রাতে ঘুমোন না, ঠিক মতো খান না, অনেক কান্নাকাটি করেন, এই জন্যই তো আপনার শরীরটা এমন ভেঙে পড়েছে। তোমাকে কে বলেছে এসব? ডাক্তার বলেছেন। এখন শুনুন, আমি আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারি, এর চেয়ে বেশি কিছু হতে পারবো না। কি? হ্যাঁ। অভিমানের সুরে তিথি বলল, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি বলছো বললো হবে? অনন্ত উঠে দাঁড়িয়ে বলল, ওকে, ভালো থাকবেন, গুড নাইট। অনন্ত চলে যাচ্ছিল, হঠাৎ তিথি ওকে ডাকলো, এই শোনো। জি বলুন। কাছে এসো। অনন্ত কাছে যেতেই তিথি ওকে আপাদমস্তক দেখতে লাগলো। কি হলো, এভাবে দেখছেন কেন? চুপ থাকো তো, একটু দেখতে দাও। তিথি মনে মনে ভাবলো, ধুর, আগে বন্ধু তো হই, তারপর ঝোপ বুঝে কোপ মারতে হবে। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনন্ত, কিছু তো বলুন। ও হ্যাঁ, আমি রাজি।
তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমার সব ব্যক্তিগত ব্যাপারে আমি নাক গলাতে পারবো। মানে? মানে আমি তোমার যে কোনো ব্যাপারে খবরদারি করতে পারবো। আচ্ছা ঠিক আছে। এবার আমাকে তুই করে বলো তো। আরে না না, আপনি আমার ম্যাডাম। কুত্তা, এইমাত্র না বললি বেস্ট ফ্রেন্ড? না, আমি তুই করে বলতে পারবো না। কেন পারবি না? কেমন যেন লাগে শুনতে। আপনি আমার চেয়ে বড়। তো কি হয়েছে, বয়সে তো আর খুব বেশি বড় না। তবু কথা শেষ হওয়ার আগেই ঘর অন্ধকার করে লোডশেডিং হলো। অমনি তিথি ভয়ে একটা চিৎকার দিয়ে লাফিয়ে সোজা অনন্তের কোলে উঠে পড়ল। অনন্ত, এই যে, এই চুপ কর কুত্তা। অন্ধকারে আমার খুব ভয় লাগে। অনন্ত পাথরের মতো জমে গেছে, আর তিথি এই সুযোগে অনন্তের কোলে মাথা রেখে চোখ বন্ধ করে রইল। কারেন্ট তো আসছে না, না আসা পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না, চোখও খুলতে পারবো না। আচ্ছা, আমি মোবাইলের লাইটটা জ্বালি? না না, ওই লাইটে কাজ হবে না, তুমি চুপ করে থাকো তো। তিথি মনে মনে বিড়বিড় করতে থাকলো, আজ কোথায় যাবি? কপাল গুনে ভাগে পেয়েছি। আল্লাহ, আজ যেন সারা রাত কারেন্ট না আসে, যেন ওর বুকে মাথা রেখে ঘুমোতে পারি। অনন্ত ঘেমে অস্থির। সে তিথিকে বারবার ছাড়তে বলছে, কিন্তু তিথি ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে। প্রায় 1 ঘন্টা পর কারেন্ট আসলো। তিথি তখনও অনন্তকে জড়িয়ে ধরেই ছিল। এই যে, এখন ছাড়ুন। তিথির কোনো সাড়া নেই, সে ঘুমিয়ে পড়েছে। হ্যালো, ছাড়ুন, কারেন্ট এসেছে। কে কারেন্ট? ওকে চলে যেতে বলো, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তিথির এই অবস্থা দেখে অনন্ত দীর্ঘশ্বাস ফেলল। সে ওকে সাবধানে বিছানায় শুইয়ে দিয়ে চলে যেতে চাইল, কিন্তু তিথি ঘুমের মধ্যে ওর হাতটা ধরে ফেলল। কই যাও? আমার রুমে। পরে যেও, আমার মাথাটা একটু টিপে দাও তো, খুব ব্যথা করছে। না, আমি কিভাবে? তুমি না আমার ফ্রেন্ড, দেবে না? অনন্ত অসহায় ভাবে। আচ্ছা, দিচ্ছি। অনন্ত তিথির মাথায় হাত বোলাতে বোলাতে একসময় নিজেই ঘুমিয়ে পড়ল। এভাবেই কেটে গেল 1 মাস। এখন অনন্ত আর তিথি একেবারে সহজ হয়ে গেছে। দুজন দুজনকে তুই করেই বলে। অনন্তর বাড়ির সবাই তিথির কথা জানে, এবং তিথিও ওদের সাথে একেবারে বাড়ির মেয়ের মতো মিশে গেছে। একদিন সকালবেলা, ছুটির দিন, অনন্ত নিজের ঘরে গভীর ঘুমে মগ্ন। হঠাৎ তিথি তার বাসায় হাজির। তিথি অনন্তের মাকে বলল, খালামণি, ও কই? ও তো এখনো ঘুমোচ্ছে মা। তিথি চোখ বড় বড় করে বলল, কি, এখনো ঘুমায়? দাঁড়াও, আমি ওর ঘুমের 12টা বাজাচ্ছি। তিথি সোজা অনন্তের ঘরে গেল। গিয়ে দেখলো অনন্ত উপুর হয়ে শুয়ে আছে। ওকে দেখেই তিথির মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। অনন্ত একটা লুঙ্গি পরে কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিল। তিথি 1 মুহূর্ত দেরি না করে অনন্তের গায়ের থেকে কাঁথাটা সরিয়ে ওর পরা লুঙ্গিটা এক টানে খুলে বাইরে ছুঁড়ে মারল। অনন্ত লাফ দিয়ে উঠে বসলো। ওই ওই, কে রে? তিথি হেসে বলল, আরে ওঠো ওঠো, আমি এসেছি, তোর জম। অনন্ত বিরক্ত হয়ে, ধুর, এইভাবে কেউ? অনন্ত হঠাৎ খেয়াল করলো ওর পরনে লুঙ্গি নেই। অনন্ত কাঁথার নিচে লুঙ্গি খুঁজতে লাগলো। তিথি দুষ্টুমি করে বলল, বাবু, তোমার লুঙ্গি তো আমার কাছে। অনন্ত তাকিয়ে দেখলো সত্যিই তিথির হাতে লুঙ্গিটা। অনন্ত আতঙ্কে, হায় আল্লাহ, সব ইজ্জত শেষ। কিচ্ছু শেষ হয়নি, তুই আগে ওঠ, আমার লুঙ্গিটা দে। না না, এখনই দেওয়া যাবে না। কেন? আগে বল, আমার কথা শুনবি, তাহলেই পাবি। হ্যাঁ বল, কি কথা? আমরা এখনই ঘুরতে যাব। না, আমার কাজ আছে। তাহলে এইভাবেই থাক, লুঙ্গি পাবি না। আচ্ছা বাবা, যাব। সত্যি তো? হ্যাঁ সত্যি, এবার দে। না, ভাবলাম তোকে আরও একটু শাস্তি দেব, কিন্তু হাতে সময় নেই, তাই এ যাত্রায় বেঁচে গেলি। শোন, এগুলো কিন্তু ঠিক না। তুই আমার ইজ্জত নিয়ে টানাটানি শুরু করেছিস। আমি কিছুই করিনি। তোর লুঙ্গি তো খোলাই ছিল, কাঁথার বাইরে পড়েছিল। একদম না,
তর্ক না করে রেডি হয়ে নে। আমি এখানে একটু শুয়ে নিচ্ছি, যা তাড়াতাড়ি কর। আরে তুই এটা কি করেছিস? এদিকে আয়, বল তো কেমন লাগছে আমাকে? একদম ছেলের মতো লাগছে। তারপরও কেমন লাগছে? তুই তো এমনিতেই অনেক কিউট, এখন আরও বেশি কিউট লাগছে। আচ্ছা শোন, এই শার্টের হাতাটা একটু ভাঁজ করে দে তো। তোরা কেমন সুন্দর করে ভাঁজ করিস। থ্যাংক ইউ লক্ষ্মী বর। তোকে না বলেছি বর বলবি না? সরি সরি, মনে ছিল না। আবার হুম বলে, ইচ্ছে করছে কয়েকটা লাথি মারি। না, এখন মারা যাবে না, একবার শুধু ভাগে পেয়ে নি, তারপর মজা দেখাবো। কিরে, কি বিড়বিড় করছিস? না কিছু না, তোকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিলেই আমি বেঁচে যাই। কি বললি? যা বলছি তোর ভালোর জন্যই বলছি। তোকে ছেড়ে আমি যাব কোথায়? তোকে মিল না করলে আমার ভালোই লাগে না। এই তুই সেটা বলতে জানিস? এইটাই তোকে এখন বলবো, আমি এবার তোর পিছন ছাড়বো না। এইটাই কি করলি? তাহলে আমার বিয়ের কথা বলিস কেন? কেন তোর বিয়ে দিতে হবে না? ওই চিন্তা তোকে করতে হবে না। এখন এই অবস্থায় আমি বাইরে যাব কিভাবে? কেন, কি হয়েছে? আমার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। হে, বুঝতে হবে। তোর শার্ট প্যান্ট পরেছি তো, শরীরে কেমন যেন শক্তি বেড়ে গেছে। আচ্ছা, ছেলেদের শার্ট প্যান্টে কি আলাদা পাওয়ার থাকে? তোর বকবক থামাবি? ওকে। এখন শোন, আমি এখন কাজী অফিসে যাব। কি, আমাকে বিয়ে করবি? আরে আমি কি তাই বলেছি? তাহলে আমার কাজ আছে। তুই কি অন্য কাউকে বিয়ে করবি? না, তুই পাগল হয়েছিস? আমি বিয়ে করতে যাব কেন? তাহলে কাজী অফিসে কেন যাবি? এমনি একটা কাজ আছে। আচ্ছা শোন, তুই ততক্ষণে এখানেই থাক, আমি যাব আর আসব, তারপর আমরা ঘুরতে যাব। না 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 না, সেটা হবে না। আমি তোর সাথে এক্ষুনি কাজী অফিসে যাব আর সেখান থেকেই ঘুরতে যাব। আরে আমার কথা আমাকে বোঝাতে আসবি না। আমি বলছি যাব, তার মানে যাব। ওকে ওকে, চল। ছুটির দিনের পুরোটা সময় আমার, অন্য কোনো কাজে ব্যয় করতে পারবি না। ঠেকা কি জিনিস তোকে পরে বোঝাবো, এখন চল। এইভাবেই চলছিল তাদের দিনগুলো। তিথির যত রকমের পাগলামি অনন্ত সব কিছুই সহ্য করে। আর সত্যি বলতে এই পাগলামিগুলো এখন তারও ভালো লাগতে শুরু করেছে। হঠাৎ একদিন অনন্ত জানতে পারল আগামীকাল তিথির জন্মদিন। এটা জানার পর থেকে সে ভাবতে শুরু করলো কিভাবে তিথিকে উইশ করা যায়। অনন্ত মনে মনে, মেয়েটা আমার জন্য অনেক কিছু করেছে, ওকে একটা সারপ্রাইজ তো দিতেই হবে। সেদিন রাত 10টার দিকে তিথি অনন্তকে ফোন করলো। হ্যালো, হ্যাঁ বল, কি করছিস? এই তো অফিসের একটু কাজ করছি। ও আচ্ছা, খাওয়া হয়েছে? হ্যাঁ, তোর? ঘুমাবি কখন? আর একটু পর। ওকে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস। তুই কি করবি? আমিও ঘুমাবো। ওকে। এই শোন। হ্যাঁ বল। না কিছু না, বল না। না এমনি। গুড নাইট। ওকে, গুড নাইট। তিথি ফোনটা কেটে দিল। এদিকে অনন্ত আসলে অফিসের কাজ করছিল না, সে তিথির জন্য কেনা একটা কেক, একটা ঘড়ি আর অনেকগুলো চকলেট ব্যাগে গোছাচ্ছিল। রাত 11টার দিকে সে নিজের বাসা থেকে তিথির বাসার দিকে রওনা দিল। অনন্ত মূল গেট দিয়ে না ঢুকে দেয়াল টপকে ভেতরে গেল। তারপর আগে থেকে দেখে রাখা একটা মই নিয়ে সোজা তিথির ঘরের বারান্দায় উঠল। অনন্ত পা টিপে টিপে তিথির ঘরে ঢুকলো। রুমের ভেতর হালকা নীল একটা আলো জ্বলছে। সেই আলোয় ঘুমন্ত তিথিকে একদম পরীর মতো লাগছিল। অনন্ত তার ব্যাগ থেকে কেকটা বের করে টেবিলের উপর রাখলো। ঘড়িতে তখন 11:30। অনন্ত ঝটপট ঘরটা সাজাতে শুরু করলো। অনেকগুলো বেলুন দিয়ে ঘরটা ভরিয়ে দিল। কাজ শেষ করে একবার চারদিকে তাকালো। বাহ, বেশ ভালোই সাজানো হয়েছে। এবার তিথিকে ডাকার পালা।
আর মাত্র 1 মিনিট বাকি। অনন্ত তিথির কাছে গিয়ে ওর মাথায় আলতো করে হাত রাখলো। তিথি, এক ডাকেই তিথি চোখ খুলল, কিন্তু অন্ধকারে অচেনা ছায়ামূর্তি দেখে ভয়ে চিৎকার করতে যাবে ঠিক তখনই অনন্ত ওর মুখ চেপে ধরল। এই কুত্তি, আমি অনন্ত। থাম, চিল্লাস না। তিথি শান্ত হতে অনন্ত মুখ থেকে হাত সরালো। তুই এখানে? তিথির কথা শেষ হওয়ার আগেই অনন্ত ওর মুখের সামনে ঝুঁকে এলো। হ্যাপি বার্থডে টু ইউ। কি? উঠ, তারপর বলছি। তিথি বিছানা থেকে নামতেই অনন্ত ঘরের লাইটটা জ্বালিয়ে দিল। পুরো ঘর বেলুনে সাজানো দেখে তিথি অবাক হয়ে গেল। এগুলো এগুলো তুই করেছিস? অনন্ত দৌড়ে তিথির কাছে এসে ওর কানের কাছে মুখ নিয়ে বলল, হ্যাপি বার্থডে। তিথি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল, যেন কিছুই বিশ্বাস করতে পারছে না। হঠাৎ সে অনন্তকে শক্ত করে জড়িয়ে ধরল। এই কি হলো? থ্যাঙ্কস, আমার একদম মনে ছিল না। সত্যি মনে ছিল না? না। ও আচ্ছা, এখন ছাড়, আয় কেক কাটবি। তুই কেকও এনেছিস? আর এত আস্তে উইশ করলি কেন? কেউ যদি জেগে যায় তাই। কিন্তু তুই এলি কিভাবে? অনন্ত কিভাবে এসেছে সবটা খুলে বলল। হাই আল্লাহ, তোকে এত কষ্ট করতে কে বলেছে? আরে ও কিছু না, এখন আর কথা না বাড়িয়ে আয় কেক কাট। অনন্ত আবার ঘরের লাইটটা নিভিয়ে দিল, শুধু মৃদু নীল আলোটা জ্বলতে লাগলো। দুজনে মিলে কেক কাটলো, একে অপরকে খাইয়ে দিল। তারপর অনন্ত বলল, এই যে দেখ, তোর জন্য একটা ঘড়ি এনেছি আর অনেক চকলেট। ফ্রিজটা খুলে দেখ, অনেক আইসক্রিমও আছে। আর কি কিনবো বুঝতে পারছিলাম না। তোকে এসব আনতে কে বলেছে? ধুর, কি যে বলিস, এগুলো আনবো না তো কি আনবো? অনন্ত ফ্লোরে খাটে হেলান দিয়ে বসেছিল আর তিথি খাটের উপর পা ঝুলিয়েছিল। তিথি সেখান থেকে নেমে এসে অনন্তের সামনে দাঁড়ালো। তোর জন্য একটা গিফটও আছে। কি? প্রমিস কর নিবি। আগে দে তো। না, আগে প্রমিস কর। আরে বাবা, গিফট দিবি আর আমি নেব না, এটা কোনো কথা হলো? প্রমিস, নেব। তিথি একটা দুষ্টু হাসি দিল, তারপর টেবিল থেকে আঙ্গুলের ডগায় একটু কেকের ক্রিম নিয়ে অনন্তের ঠোঁটে লাগিয়ে দিল। হ্যাঁ, এটা কি করলি তো? অনন্ত এটি মনেই মনে, কিন্তু ছোটবেলা তো ওরও কেউ মারবি না বারবার জিজ্ঞেস করছে। তিথি বলছে, তুই কিন্তু প্রমিস করেছিস গিফট নিবি, না করতে পারবি না। অনন্ত, হ্যাঁ তাই বলে এই। অনন্ত আর কথা শেষ করতে পারল না। তিথি আবার ওকে নিজের দিকে টেনে নিল। কিছুক্ষণ পর অনন্তকে ছেড়ে দিয়ে তিথি ওর দিকে তাকালো। আমাকে একটা গিফট দিবি? অনন্ত সতর্ক হয়ে, কি? তিথি, আগে বল দিবি। অনন্ত, না, তুই যা চাইবি সেটা হয়তো আমি নাও দিতে পারি। তিথি অভিমান করে, ওকে থাক, দিতে হবে না। অনন্ত উঠে দাঁড়িয়ে, এখন ঘুমা, আমি যাই। তিথি, কই যাস? অনন্ত, বাসায় যেতে হবে না, কাল আবার অফিস আছে। তিথি ওর পথ আটকে, আচ্ছা আগে শোন। অনন্ত, আবার কি? তিথি গলা ধরে এলো, আমার গিফটটা হলো তুই আর তোর ভালোবাসা, সারা জীবনের জন্য আমার হবে। অনন্ত এক মুহূর্ত নীরব থেকে, পারবো না, এটা সম্ভব না, গুড নাইট। অনন্ত আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে পেছন দিক দিয়ে নামার জন্য বারান্দার দিকে চলে গেল। অনন্ত চলে যেতেই তিথি ফ্লোরে বসে পড়ল। ওর চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। তিথি ভেঙে পড়া গলায় ফিসফিস করে, আমি মনে হয় কোনো দিন তোমাকে পাবো না। আমার কপালে বোধহয় এত সুখ নেই, শেষ মুহূর্তে এসে আমি হেরে গেলাম। তিথি যখন কান্নায় ভেঙে পড়েছে, হঠাৎ দরজার কাছ থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, অনন্ত, সারা জীবনের জন্যই হব, তবে আমার একটা শর্ত আছে। অনন্তর গলা শুনে তিথি চমকে তাকালো, কান্না ভেজা চোখে জিজ্ঞেস করলো,
কি কি শর্ত বল? অনন্ত, ওর কাছে এসে অনন্যার মতো ওভাবে আমাকে ফেলে কখনো চলে যাবি না তো? কথাটা শোনা মাত্রই তিথির সব দুঃখ যেন উবে গেল। সে ছুটে গিয়ে অনন্তকে শক্ত করে জড়িয়ে ধরল। তিথি ওর বুকে মুখ গুজে, আমি ছেড়ে যাব কেন? হ্যাঁ, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার ভালোবাসার মানুষকে রেখে আমি কোথায় যাব? অনন্ত ওর মাথায় হাত বুলিয়ে, ঠিক আছে, তবুও আমার ভয় হয়। তিথি, না, কোনো ভয় নেই, আমি সবসময় তোমাকে নিয়ে ব্যস্ত থাকব। অনন্ত মৃদু হেসে, এবার ছাড়, অনেক রাত হয়ে গেছে, বাসায় যেতে হবে। তিথি, না, আরেকটু পর যা। অনন্ত, কেন? তিথি, এতদিন তোকে শুধু আড়াল থেকে প্রাণ ভরে দেখেছি, আজকে যখন কাছে পেয়েছি একটু সামনে থেকে নির্ভয় দেখি। অনন্ত আদুরে গলায়, এত ভালোবাসিস কেন আমাকে? তিথি ওর দিকে তাকিয়ে, জানি না, চুপ করো তো, আগে একটু দেখে নি। তিথি পলকহীন চোখে অনন্তর দিকে তাকিয়ে রইল। অনন্ত, এই। তিথি ঘোর লাগা গলায়, অনন্ত, এখন যাই? তিথি, ভোরের দিকে যাবি, এখন অনেক রাত হয়ে গেছে। অনন্ত, না, যেতে হবে, ভোরে কেউ দেখে ফেললে কি ভাববে? তিথি, কেউ কিচ্ছু বলবে না। অনন্ত, আঙ্কেল আন্টি যদি জানতে পারেন? তিথি হেসে, চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওনারা জানেন যে আমি তোকে ভালোবাসি। অনন্ত অবাক হয়ে, কি, তুই বলে দিয়েছিস? তিথি, সেই জন্যই তো তুই বাসায় এলে তোর এত আদর যত্ন হয়। অনন্ত, আঙ্কেল সব জেনেও মেনে নিলেন? তিথি, আরে গাধা, সব কিছু বুঝিয়ে বলেছি, না মেনে নেওয়ার কি আছে? অনন্ত, তিথি, শুধু তাই না, তোর আম্মুও জানেন যে আমি তোকে ভালোবাসি। অনন্ত, তুই আম্মুকেও বলেছিস? তিথি, হ্যাঁ, আমি তো কাঁচা কাজ করি না, শুধু তোকে পটানোর অপেক্ষায় ছিলাম। যাক, শেষ পর্যন্ত পটেছিস তাহলে। অনন্ত, পটেছি। তিথি, আমার অনেক পরিশ্রম হয়েছে, এবার সুদে আসলে সব তুলে নেব। অনন্ত, তাই নাকি? তিথি, অনন্ত, আচ্ছা, এখন আমার খুব ঘুম পাচ্ছে, কোথায় ঘুমাবো? তিথি, আমার বিছানায়। অনন্ত, না। ভয় কিসের? অনন্ত, না, আমি নিচে ঘুমাই, তুই ওপরে ঘুমা। জি না, আমরা একসাথেই ঘুমাবো। অনন্ত, না। তিথি ধমকের সুরে, আর একবার না বললে আমি কিন্তু চিৎকার করব। অনন্ত হাল ছেড়ে দিয়ে, ওকে ওকে বাবা। দুজনে বিছানার দুই পাশে শুয়ে পড়ল। তিথি দুষ্টুমি করে অনন্তর পায়ে একটা আলতো লাথি মারল। অনন্ত ঘুম জড়ানো গলায়, এই, ঘুমের মধ্যে বিরক্ত করবি না। তিথি নিষ্পাপের মতো, আমি কি করলাম? অনন্ত, লাথালাথি করবি না। তিথি, আচ্ছা। অনন্ত, এবার ঘুমা। তিথি কিছুক্ষণ চুপ করে রইল। অনন্ত পাশ ফিরে শুতেই তিথি দুষ্টুমি করে ওর পিঠের ওপর চিত হয়ে শুয়ে পড়ল। অনন্ত ঘুমের ভান করে চুপ করে রইল। তিথি ভাবল অনন্ত ঘুমিয়ে গেছে, তাই সে অনন্তর গালে আলতো করে একটা চুমু খেল। অনন্ত চোখ না খুলে, কি ম্যাডাম, ঘুমাতে দেবেন না? তিথি লজ্জা পেয়ে, আচ্ছা, আমি যদি এভাবে ঘুমাই তোমার কোনো সমস্যা হবে? অনন্ত, এভাবে ঘুমাবে? তিথি, অনন্ত মৃদু হেসে, আচ্ছা, তোমার যেভাবে ইচ্ছে সেভাবে ঘুমাও। খুব শীঘ্রই তিথি আর অনন্ত দুজনেই গভীর ঘুমে তলিয়ে গেল। সকালবেলা তিথির ঘুম ভাঙল। সে উঠে দেখল অনন্ত বিছানায় নেই, তার মানে ও চলে গেছে। তিথি শুয়ে শুয়ে রাতের কথাগুলো মনে করে
মুচকি মুচকি হাসতে লাগলো। দেখতে দেখতে আরও একটা মাস কেটে গেল। অনন্ত আর তিথির মধ্যে এখন অনেকগুলো সম্পর্ক, প্রেম, বন্ধুত্ব আর ঝগড়ার সময় তারা চিরপ্রতিদ্বন্দ্বী। অফিসের বস আর সহকর্মী তো আছেই, শুধু বর বউ হওয়াটাই বাকি। একদিন অফিস শেষে দুজনে একসাথে বাসায় ফিরছিল। তিথি, জানিস আজ রাত 2টোয় আর্জেন্টিনার খেলা, আমার কিউট মেসি আজকে 2-3টে গোল অনায়াসে দেবে। অনন্ত, হ্যাঁ হ্যাঁ, ও তো একটা বুড়ো ভাম, ও দেবে গোল। সকাল 6টায় ব্রাজিলের খেলা, দেখিস নেইমার কেমন গোল দেয়। তিথি, তুই ওটা বুড়ো বললি কেন? অনন্ত, বুড়োকে তো বুড়োই বলবো। তিথি, আর তুই যেন কাকে সাপোর্ট করিস? ওই যে পতন কুমার নেইমার, ও তো একটা শুটকি মাছের মতো, বলই ঠিক মতো রিসিভ করতে পারে না। অনন্ত, ওদের কথা বাদ দে, তুই কেমন খেলতে পারিস সেটা বল। তিথি, তোর থেকে যে ভালো পারি এটা নিশ্চিত। অনন্ত, আমি তোর থেকে ভালো পারি, তুই তো ফুটবলই ঠিক মতো চিনিস না, আমার খেলবি? ঝগড়া যখন চরমে। তিথি, বিয়েটা আগে হোক, তারপর তোকে বোঝাবো চান্দু ফুটবল খেলা কাকে বলে। অনন্ত, আরে যা যা, তুই কি করতে পারবি সেটা আমার খুব ভালো করে জানা আছে। হঠাৎ তিথি রেগে গিয়ে অনন্ত শর্টের কলা চেপে ধরল। তিথি, কাজ আর হয়রানি কাকে বলে সেটা এবার তুই দেখবি। অনন্ত, কলার ছাড়িয়ে, তোর মাথায় সমস্যা আছে, বাসায় গিয়ে মাথায় পানি ঢাল যা। এই বলে অনন্ত নিজের বাসার সামনে নেমে গেল। তিথি রাগে ফুসফুস করে বাসায় ফিরল। রাগের চোটে সে আর অনন্তকে ফোন দিল না, অনন্তও ফোন করল না। পরদিন সকালবেলা অনন্ত অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে বের হতে যাবেই ঠিক তখনই দরজায় একজন এসে দাঁড়ালো। অনন্ত, আরে, এসে বলছে, তুমি এখানে কেন? অনন্যা কান্না ভেজে গলায়, সরি, আমাকে মাফ করে দাও। ফিরে এসেছে অনন্যা। এসেই সে অনন্তর পায়ে পড়তে চাইল। অনন্ত সরে গিয়ে, আরে উঠুন, এসব নাটক করবেন না। অনন্যা, আমার ভুল হয়ে গেছে অনন্ত। অনন্ত কঠিন স্বরে, দেখুন আমাদের মধ্যে আর কিচ্ছু নেই, আপনি এখন যেতে পারেন। অনন্তর বাসায় অনন্যাকে দেখে বাড়ির সবাই অবাক, নিজেদের মধ্যে ফিস ফিস করে কথা বলতে লাগলো। ঠিক সেই মুহূর্তে তিথি এলো অনন্তর রাগ ভাঙাতে, কিন্তু দরজায় অনন্যাকে দেখেই ওর বুকটা ধক করে উঠে গেল। অনন্ত, আপনি চলে যান এখান থেকে। অনন্যা, তোমার সাথে আমার এখনো বৈবাহিক সম্পর্ক আছে। অনন্ত, কিচ্ছু নেই, আপনি যান। অনন্যা, আইনের কাছে তুমি হেরে যাবে, আমাদের ডিভোর্স এখনো হয়নি। অনন্ত, তাই? অনন্যা, হ্যাঁ। অনন্ত, ওই তো তিথি এসে গেছে। তিথি, এদিকে আয়। তিথিকে দেখেও অনন্যা অবাক। অনন্যা, তিথি, তুই? তিথি কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অনন্ত, তিথি আর আমার বিয়ে, আর সেই বিয়েটা আজকেই হবে। অনন্যা চিৎকার করে, আমি এই বিয়ে হতে দেব না। অনন্ত, তিথি, তুই যা তো, সেদিন কাজী অফিস থেকে যে কাগজটা এনেছিলাম ওটা নিয়ে আয়। তিথি কাগজ আনতে গেল। কিসের কাগজ? অনন্ত, দেখলেই বুঝতে পারবেন। কিছুক্ষণ পর তিথি কাগজ নিয়ে অনন্তর হাতে দিল। অনন্ত, এই যে, এটা আমাদের ডিভোর্স পেপার, আমি এখনই সই করে দিচ্ছি। অনন্ত একটা কলম নিয়ে কাগজে সই করে দিল, তারপর কাগজটা অনন্যার দিকে ছুঁড়ে মেরে নিজের ঘরে চলে গেল। বাড়ির সবাই যার যার কাজে চলে গেল। অনন্যাও কাঁপা কাঁপা হাতে কাগজে সই করে সেটা টেবিলের উপর রেখে চলে গেল। ওর চোখে জল ছিল, কিন্তু আজ সেই জলের কোনো মূল্য ছিল না। অনন্তর ঘরে থমথমে পরিবেশ। তিথি একপাশে ভয় ভয় দাঁড়িয়ে আছে, আর অনন্ত বিছানায় বসে আছে। ওর রাগ দেখে তিথির গলা শুকিয়ে গেছে। অনন্ত শান্ত কিন্তু ভারী গলায়, এদিকে আয়। তিথি এসে অনন্তর পাশে বসল। অনন্ত, সকাল সকাল এখানে কেন? তিথি মিনমিন করে, তোমার রাগ ভাঙাতে এসেছে। অনন্ত, কি আমাকে ভয় পাওয়ার কি আছে? আমি তো উল্টো তোমাকেই ভয় পাই। তিথি, না, তোমার অনেক রাগ। অনন্ত, আরে তোমার উপর তো আমার কোনো রাগ নেই। তিথি, কখনো তো রেগে আমাকে মারবে না?
কথাটা বলে তিথি প্রায় কেলেই ফেলল। ওর এই অবস্থা দেখে অনন্তর সব রাগ জল হয়ে গেল। সে হেসে ফেলল। অনন্ত, আরে না পাগলি আমার, তোকে আমি মারতে পারি কখনো? অনন্তর বুকে মাথা রেখে তিথি ফিসফিস করে বলল, তিথি, আজকেই বিয়ে করবে? অনন্ত, আজকেই করব। তিথি, আমার না খুব ভয় করছে। অনন্ত, কেন? তিথি, যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও? অনন্ত, কই যাব? তিথি, ও যদি তোমাকে নিয়ে যায়? অনন্ত, কে নিয়ে যাবে? তিথি, অনন্যা। অনন্ত, ধুর পাগলি, ওকে তো বিদায় দিয়ে দিলাম। আর শোনো, একদম টেনশন করবে না, বাবা আর মাকে ফোন করে আসতে বলো। তিথি, অনন্ত, আর চলো আমরা একটু শপিং করে আসি, ওনারা আসার আগেই শপিং সেরে বাসায় ফিরব। তিথি, না, শপিং করতে হবে না। অনন্ত, কেন? তিথি হেসে, বিয়ের শপিং আমি আগেই করে রেখেছি। অনন্ত, বাব্বা, ভালোই করেছো, তাহলে তো আমারটা করতে হবে। তিথি, তোমারও করা লাগবে না, আমি তোমারটাও করে রেখেছি, আর আমার দেওয়া জিনিস পরেই আমাদের বিয়ে হবে। অনন্ত মৃদু হেসে, আচ্ছা ঠিক আছে। এরপর দুজনে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। অনন্তর মনটা কেমন যেন ভারাক্রান্ত, সেটা তিথি বুঝতে পারল। এই, তোমার মন খারাপ? অনন্ত, কই না তো। তিথি অভিমানের সুরে, তোমার মন খারাপ থাকলে কিন্তু আমি কান্না করব। অনন্ত ওর দিকে তাকিয়ে, ওরে পাগলি আমার, মন খারাপ না, এমনিতেই চুপ করেছিলাম। অনন্ত তিথিকে আলতো করে জড়িয়ে ধরল, আর তিথিও সুযোগ পেয়ে ওকে আরও শক্ত করে আঁকড়ে ধরল, যেন বুঝিয়ে দিতে চাইছে অনন্তকে পাওয়ার জন্য সে কতটা আগ্রহী, কতটা ভালোবাসে। সেদিন বিকেলে তিথির বাবা মা এলেন, কিন্তু তাদের সাথে অনন্যা আর তার বাবা মাকেও আসতে দেখে অনন্ত বেশ অবাক হলো। সন্ধ্যার পর তাদের বিয়ে হয়ে গেল। বিয়ে শেষ হওয়ার পর অনন্যা সবার সামনে এসে দাঁড়ালো। অনন্যা, আমার কিছু কথা ছিল, আপনারা যদি কিছু মনে না করেন, আমি কি কিছু বলতে পারি? সবাই সম্মতি জানালো। অনন্যা, আমি যা করেছি তার জন্য আমি আবারও ক্ষমা চাইছি, আসলে আমি না বুঝেই। অনন্যার বাবা চিৎকার করে, চুপ, বের হয়ে এখান থেকে। অনন্যার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। ওর বাবা ওর মায়ের দিকে তাকিয়ে বললেন, অনন্যার বাবা, আমি তোমাকে আগেই বলেছিলাম এই সময় ওকে নিয়ে আসা ঠিক হবে না, শুধু তোমার জেদের কারণেই ওকে নিয়ে এলাম। অনন্যা, আচ্ছা আমি ক্ষমা চাইছি, আমি আপনাদের সবার থেকে বিদায় নিচ্ছি। ভুল যখন করেছি শাস্তি তো পেতেই হবে। ভালো থাকবেন সবাই, আমি আমার পৃথিবীটা আলাদা করে নিয়ে চলে যাচ্ছি। অনন্যা ঘর থেকে বেরিয়ে গেল। ধীরে ধীরে সে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। অনন্যার মা কাঁদতে কাঁদতে, আমি ওকে আটকাতে যাই। অনন্যার বাবা ধমক দিয়ে, ওকে আটকালে তোমার কপালে দুঃখ আছে, ওরকম মেয়ে ফাঁকার চেয়ে না থাকাই ভালো। এরপর সবাই কিছুক্ষণ চুপ করে রইল। অনন্যার চলে যাওয়া দেখে অনন্তর মনটাও কেমন যেন করে উঠল, হয়তো পুরনো ভালোবাসার টান। রাত তখন 1টা। অনন্ত খাটের ওপর বসে আছে, আর তিথি ওর উরুর ওপর মাথা রেখে শুয়ে আছে। অনন্ত, আচ্ছা ও কোথায় গেল? চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনন্তর মুখে এমন কথা শুনে তিথি একটু অবাক হলো। তিথি, আরে ও হয়তো বাসায় গেছে। অনন্ত, তিথি অভিমানের সুরে, তুমি ওর কথা ভাবছো তাই না? অনন্ত, আরে না, এমনিই বললাম। তিথি,
না, আমি জানি তুমি ওর কথাই ভাবছো। অনন্ত, আরে না গো। তিথি, হ্যাঁ, তা না হলে এতক্ষণ চুপ করে থাকতে? অনন্ত, এমনিতেই চুপ করে আছি। তিথি, ওকে, গুড নাইট। অনন্ত, কেন? তিথি, ওহ, তুমি চুপ করে থাকবে আর আমি এমনি এমনি জেগে থাকবো, তাই না? অনন্ত, না। তিথি, তাহলে? অনন্ত, চলো গল্প করি। তিথি, কিসের গল্প? অনন্ত, চাঁদের বুড়ির গল্প। তিথি ধমক দিয়ে, ওই কুত্তা, আমাকে তোর বাচ্চা মনে হয়? অনন্ত, না। তিথি, তাহলে এসব বুড়ি টুড়ির গল্প আমি শুনতে পারবো না। অনন্ত, তাহলে? তিথি, তাহলে আমি কি চাই দেখবি? তিথি এক ঝটকায় উঠে অনন্তর ওপর ঝুঁকে পড়ল। অনন্ত, এই কি করছো? তিথি ওর চোখের দিকে তাকিয়ে, তোকে চাই আমি। অনন্ত, আমি তো তোমারই। তিথি, আরো। অনন্ত, আরো কি? তিথি দুষ্ট হেসে, ওকে, দেখাচ্ছি। এরপর পরদিন সকালবেলা অনন্তকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে তিথি। সকালে তিথিরই আগে ঘুম ভাঙল। সে অনেকক্ষণ ধরে অনন্তর মুখের দিকে তাকিয়ে রইল। হঠাৎ কি যেন ভেবে অনন্তর নাকে দিল জোরে একটা কামড়। অনন্ত ঘুমের ঘোরে, আহ! তিথি, হি হি হি। অনন্ত, এভাবে কামড় দিলে কেন? তিথি, আমার বরের এই সুন্দর নাকটা দেখে লোভ সামলাতে পারলাম না, তাই কামড় দিয়েছি। অনন্ত বিড়বিড় করতে করতে আবার ঘুমিয়ে গেল। তিথি আবার কামড় দিতে যাবে, ঠিক তখনই অনন্ত চোখ খুলল। অনন্ত, আর পারবে না, এবার আমি দেব। অনন্ত তিথির নাকে আলতো করে একটা কামড় দিল। তিথি ব্যথায় আহ! এই! অনন্ত, এখন কান্না করছো কেন? তিথি, আমি খুব ব্যথা পেয়েছি। অনন্ত, সরি বাবু। তিথি, তোর সরি লাগবে না, আমার নাকটা তুই লাল করে দিয়েছিস। অনন্ত, আমারটা তো তুই আগে এমন করেছিস। তিথি আর কিছু না বলে রাগ করে মুখ ঘুরিয়ে নিল। অনন্ত বুঝতে পারল তিথি খুব রাগ করেছে। সে তিথিকে নিজের দিকে ঘুরিয়ে ওর ঠোঁটে আলতো করে একটা চুমু খেলো, কিন্তু তিথির রাগ কমল না। অনন্ত বিছানা থেকে উঠতে উঠতে, গত রাতে অফিসের একটা মেয়ে কলিগ ফোন করেছিল, আজকে নাকি আমার সাথে কফি খাবে। সে একটু সময় চেয়েছে, যাই, রেডি হয়ে বের হই। কথাটা শুনেই তিথি লাফ দিয়ে উঠল। তিথি, কোন কুত্তি ফোন করেছে তোকে? আমি ওকে মেরে ফেলবো। অনন্ত ভাব নিয়ে, তা তো বলবো না। তিথি, ওই সত্যি তোমাকে ফোন করেছিল? অনন্ত, তিথি, তুমি যাবে? অনন্ত, তিথি আর নিজেকে সামলাতে পারল না, ফুপিয়ে কেঁদে দিল। অনন্ত ভাবলো আর কিছু বললে তিথি হয়তো আরো ভেঙে পড়বে। সে ছুটে গিয়ে তিথিকে জড়িয়ে ধরল। ওই গাধি, আমি তো এমনিই বললাম। তিথি, না, তুমি সত্যি বলছো। অনন্ত, আরে না, আমাকে আর কে ফোন করবে? তুমি রাগ করেছিলে, তাই একটু মজা করছিলাম। তিথি, শোনো, একটা কথা বলি। অনন্ত, বলো। তিথি, যাই করো না কেন, আমাকে ছাড়া দ্বিতীয় কাউকে নিয়ে চিন্তাও করবে না। অনন্ত ওর কপালে চুমু খেয়ে, জি ম্যাডাম। অনন্ত, আচ্ছা যাও, এখন গোসলটা সেরে নাও। তিথি, অনন্ত, যাও তাহলে। তিথি, এই শোনো না। অনন্ত, হ্যাঁ বলো। তিথি, আমাকে কোলে করে ওয়াশরুমে রেখে আসো তো। অনন্ত, কেন, তোমার পা নেই? তিথি, আছে তো, তুমি নাও না গো। অনন্ত, পারবো না। তিথি, তাহলে আমি যাব না। অনন্ত হেসে, ওকে, নিচ্ছি। অনন্ত, আচ্ছা এভাবে খাটানোর মানে কি? তিথি, তোমাকে একদিন একটা কথা বলেছিলাম, মনে আছে? অনন্ত, কি? তিথি,
বিয়ের পর তোমাকে বোঝাবো হয়রানির ফুটবল খেলা কাকে বলে। অনন্ত, না তো মনে নেই। তিথি, চালাকি করে লাভ হবে না, তোমার ভালো করেই মনে আছে। অনন্ত, ওকে ওকে খাটিও। তিথি, আমার বর যা ইচ্ছে তাই করব, লাভ ইউ উম্মা। সেদিন দুপুরের দিকে তিথি হঠাৎ চিৎকার করে উঠল, অনন্ত অনন্ত। অনন্ত ঘুমাচ্ছিল, লাফ দিয়ে উঠে পড়ল। অনন্ত, এই কি হয়েছে? তিথি কান্না ভেজা গলায়, ও আর নেই। অনন্ত, ও নেই মানে কে নেই? তিথি, ও অনন্যা আর নেই। অনন্ত বুকটা ধক করে উঠল, কি কি বলছো এসব? অনন্যা আত্মহত্যা করেছে? খবরটা পেয়ে অনন্ত আর তিথি অনন্যার বাসায় গেল। অনন্যার নিথর মুখটা দেখার পর অনন্ত আর নিজেকে ঠিক রাখতে পারল না। ওর চোখ বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। হঠাৎ অনন্ত দেখতে পেল অনন্যার হাতটা মুষ্টিবদ্ধ। সে সাবধানে মুষ্টিটা খুলে দেখল ভেতরে একটা ছোট কাগজ। অনন্ত কাগজটা খুলল, তাতে লেখা ছিল, সরি অনন্ত। কাগজটিতে শুধু এটুকুই লেখা, আর শেষে কয়েকটি ডট ডট ডট। যেন অনন্যা আরো কিছু লিখতে চেয়েছিল কিন্তু পারেনি। লেখাটা দেখে অনন্তর বুকের ভেতরটা আবার। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।